আজকের অনুষ্ঠানের প্রধান অতিথি হিসেবে উপস্থিত আছেন জনাব মোহাম্মদ মাহবুবুর রহমান, জেলা প্রশাসক, ঠাকুরগাঁও মহোদয়। এছাড়া বিশেষ অতিথি হিসেবে উপস্থিত আছেন মোহাম্মদ তানভীরুল ইসলাম, ওসি সদর থানা ভারপ্রাপ্ত কর্মকর্তা, ডাক্তার ফারুক, মেডিকেল অফিসার ঠাকুরগাঁও, মোহাম্মদ মনসুর আলী, সভাপতি ঠাকুরগাঁও প্রেস ক্লাব। উপস্থিত আছেন আমাদের এনসিডিএফ শিশু বন্ধুরা, সম্মানিত অভিভাবকবৃন্দ, হ্যাপিনেস ফাউন্ডেশনের তরুণ স্বেচ্ছাসেবী ভাইয়া আপু এবং আমাদের প্রিয় সাংবাদিক বৃন্দ। ন্যাশনাল চিলড্রেন্স টাস্ক ফোর্স এনসিটিএফ একটি জাতীয় পর্যায়ের শিশু সংগঠন। সারা বাংলাদেশে 2006 সাল থেকে এনসিটিএফ সেভ দ্য চিলড্রেন এবং প্ল্যান ইন্টারন্যাশনালের সহযোগিতায় শিশু অধিকার বাস্তবায়ন এবং বাংলাদেশকে শিশু বান্ধব দেশ গড়ার লক্ষ্যে কাজ করে যাচ্ছে। এনসিটিএফ শিশুদের দ্বারা গঠিত এবং শিশুদের দ্বারা পরিচালিত। আমরা আশা করি বাল্যবিবাহ প্রতিরোধে আমাদের দায়িত্ববাহকগণ এবং আমাদের অভিভাবকগণ যথাযথ ব্যবস্থা গ্রহণ করবেন। সেই সাথে সম্মানিত অতিথিবৃন্দ গুরুত্ব সহকারে আমাদের কথাগুলো শুনবেন এবং তার সমাধানে যথাযথ ব্যবস্থা গ্রহণ করবেন। আজকের অনুষ্ঠানে সম্মানিত সভাপতি মহোদয়ের অনুমতি নিয়ে আজকে এই মতবিনিময় সভা শুরু করতে যাচ্ছি। এবং পরিবারের আয় অভিযোগে অন্যতম কারণ হচ্ছে অভিভাবক, শিক্ষক ও প্রশাসন কর্মকর্তা। দরিদ্র পরিবারের সন্তান রুমি আক্তারের স্বপ্ন ছিল পড়ালেখা শেষে চাকরি করে সংসারের হাল ধরা। তবে স্কুলের গণ্ডি না পেরোতেই বসতে হয়েছে বিয়ের বন্ধ পড়াশোনা। করোনা মহামারীতে কমেছে পরিবারের উপার্জন, তার উপর দীর্ঘদিন ধরে শিক্ষা প্রতিষ্ঠান বন্ধ থাকায় মেয়ে বিয়ে দেন বাবা মা। তবে যৌতুক দিতে না পারায় 6 মাস না যেতেই রুমিকে ফিরতে হয়েছে বাবার বাড়িতে। শ্বশুরবাড়ি থেকে আমার খুব নির্যাতন করতো, খুব জ্বালা যন্ত্রণা করতো, তার জন্য আমি এখানে আসছি 6 মাস থেকে। গরিব মানুষ, অভিভাবকরা বলছেন সংসারে অভাব অনটন, স্কুল বন্ধ সহ পারিপার্শ্বিক নানা কারণে বয়সে সন্তানের বিয়ে দিতে বাধ্য হচ্ছেন তারা। সংসারে অভাব অনটন লেগে থাকে, এই কারণে মেয়ে বিয়ে দিচ্ছে। মেয়ে অনেক জনের অনেক কথা বলে, ছেলে পেলেও অনেক ডিস্টার্ব করে। যে মনের ভিতরের যে বিষয়গুলো আছে সেগুলোকে জাগ্রত করতে। অপ্রাপ্ত বয়সে বিয়ে মা ও সন্তান উভয়ের জন্যই ঝুঁকিপূর্ণ। ছাত্রছাত্রীরা যখন বাসায় অবস্থান করছে, এই মেয়েদেরকে বিয়ে দেওয়ার একটা হিলিং আমরা প্রশাসনের দিক দিয়ে চেষ্টা করছি যে এই ধরনের বাল্যবিবাহ যাতে না হয়। সম্মানিত সভাপতি, সম্মানিত প্রধান অতিথি, বিশেষ অতিথিবৃন্দ, আমার এনসিটিএফ বন্ধুরা, হ্যাপিনেস ফাউন্ডেশন এর ইয়ত সদস্যবৃন্দ এবং সম্মানিত অভিভাবক বৃন্দ সহ উপস্থিত সকলকে আমার সালাম এবং শুভেচ্ছা। বাল্যবিবাহ প্রতিরোধে লড়ব সবাই এক হয়ে এই প্রতিবাদ্য বিষয়টিকে সামনে রেখে এনসিটিএফ এর 24টি জেলায় 23 থেকে 29 আগস্ট শুরু হয়েছিল সপ্তাহব্যাপী অনলাইনে এবং অফলাইনে বাল্যবিবাহ প্রতিরোধ ক্যাম্পেইন। এই ক্যাম্পেইনের মূল উদ্দেশ্য ছিল বাল্যবিবাহ সম্পর্কে সকলকে সচেতন করা এবং এটি প্রতিরোধে ভূমিকা রাখা। সপ্তাহব্যাপী ক্যাম্পেইনে অনলাইনের মাধ্যমে বিভিন্ন সচেতনতামূলক হ্যাশট্যাগ কর্মসূচি, বাল্যবিবাহ প্রতিরোধে সাকসেস স্টোরি শেয়ারিং অনুষ্ঠান এবং কুইজ প্রতিযোগিতার আয়োজন করা হয়েছিল। ক্যাম্পেইনের অন্যতম একটি কর্মসূচি ছিল বাল্যবিবাহ প্রতিরোধে শিশু, তরুণ এবং অভিভাবকদের করণীয় শীর্ষক সচেতনতামূলক কর্মশালা। আমরা আমাদের ঠাকুরগাঁও জেলা আদিবাসী এলাকায় এক জেলা প্রশাসকের পরামর্শে এবং নির্দেশে একটি কর্মশালা করেছিলাম, যেখানে প্রধান অতিথি হিসাবে উপস্থিত ছিলেন ঠাকুরগাঁও জেলার মেয়র মহোদয় আঞ্জুমান আরা বর্মা। উক্ত কর্মশালার মাধ্যমে আমরা শিশু, তরুণ, অভিভাবক এবং দায়িত্ববাহক ব্যক্তিদের সাথে বাল্যবিবাহ প্রতিরোধে করণীয় আমাদের ভূমিকা এবং বর্তমান কারণগুলো নিয়ে আলোচনা করেছিলাম। এরই মাধ্যমে অনলাইন এবং অফলাইন ক্যাম্পেইনে আমাদের যারা অংশগ্রহণকারী শিশু, তরুণ এবং অভিভাবকদের একটি অংশকে সচেতন এবং তাদের ভূমিকা ও করণীয় সম্পর্কে অবগত করতে পেরেছি বলে আমি আশা রাখি। সুপ্রিয় সুধী, আপনারা নিশ্চয়ই জানেন বর্তমান সময়ে করোনা পরিস্থিতির জন্য আমাদের সকলের জীবনযাত্রা ব্যাহত হচ্ছে। অনেক শিশু স্কুল থেকে ঝরে পড়ছে, অনেকেই শিশু জীবনকে বলি দিয়ে ঝুঁকিপূর্ণ শ্রমে জড়িয়ে পড়ছে। হিমশিম খাওয়া পরিবারগুলো শিশুদের জন্য পুষ্টিকর খাবার জোটাতে পারছে না, যার প্রভাব হয়তো আমরা আগামীতে দেখতে পাবো। এ সময় বাল্যবিবাহের সংখ্যা দিন দিন বৃদ্ধি পাচ্ছে। সম্প্রতি আমরা শিশু অধিকার সংক্রান্ত একটি জরিপ করেছি। 24টি জেলার 2500 শিশুর সাথে আমরা এনসিটিএফ সরাসরি কথা বলে বিভিন্ন তথ্য সংগ্রহ করেছি। আমাদের জেলায় বিভিন্ন ক্যাটাগরির 108 জন শিশুর সাথে আমরা জরিপের বিভিন্ন বিষয় নিয়ে কথা বলেছিলাম।
যেখানে বাল্যবিবাহ প্রশ্নে আমরা দেখেছি আমাদের জেলায় করোনা চলাকালীন সময়ে তারা অধিক বাল্যবিবাহ হতে দেখেছে। বর্তমান সময়ে বাল্যবিবাহ যে একটি অপরাধ এটি কম বেশি সকলেই জানে, কিন্তু এরপরও বন্ধ করা সম্ভব হচ্ছে না বাল্যবিবাহ। আজকের এই মত বিনিময় সভায় মুক্ত আলোচনা পর্ব রয়েছে। আমি আশা করব অংশগ্রহণকারী সকলকে সেখানে অংশগ্রহণের মাধ্যমে বাল্যবিবাহের কারণগুলো, আমাদের করণীয় এবং আমাদের সকলের ভূমিকাগুলো আলোচনা করবেন। এছাড়া আমাদের অতিথিবৃন্দের বক্তব্যের মাধ্যমে আমরা আমাদের করণীয় এবং ভূমিকা সম্পর্কে আরো জানতে পারবো, তবেই আমাদের মত বিনিময় সভাটি সার্থক হবে। ন্যাশনাল চিলড্রেন টাস্ক ফোর্স এনসিটিএফ ঠাকুরগাঁও জেলার পক্ষ থেকে সকলের সুস্বাস্থ্য কামনা করে শেষ করছি। আসসালামু আলাইকুম। বাল্যবিবাহের বৃদ্ধির বেশ কিছু কারণ রয়েছে। আমাদের আজকের এই কর্মশালায় শিশু, তরুণ এবং অভিভাবকবৃন্দ উপস্থিত আছেন। আমরা এবারে মুক্ত আলোচনায় বাল্যবিবাহ প্রতিরোধে করণীয়, বর্তমান কারণ এবং ভূমিকা নিয়ে আলোচনা করব। যারা যারা আলোচনায় অংশগ্রহণ করবেন তাদেরকে অনুরোধ করব সামনে মাইক্রোফোন অন করে কথা বলার জন্য। মূল কারণ বলা যায়, শিক্ষা প্রতিষ্ঠান বন্ধ থাকায় শিশুরা বাড়িতে অবস্থান করছে, যার কারণে পরিবারগুলো তাদের অল্প বয়সে বিয়ে দিয়ে দিচ্ছে। অন্যদিকে করোনার কারণে কমছে পরিবারের আয়, যার ফলে পরিবারগুলো বোঝা কমানোর জন্য বাল্য বিয়ে দিয়ে দিচ্ছে। সভার আয়োজন করেছিল, সেখানে জেলা প্রশাসক এনসিটিএফ এর মাধ্যমে এমন 50টি পরিবারের সাহায্য করেছিল। বাল্যবিবাহের ঝুঁকি রয়েছে এমন পরিবারগুলো তালিকা করে তাদের সহযোগিতা করা যায় কিনা। এছাড়া আমরা মনে করি সচেতনতার পাশাপাশি পরিবারগুলোর সমস্যাগুলি চিহ্নিত করে উদ্যোগ নিলে কমবে বাল্যবিবাহ। বিশেষ অতিথি সহ সকলকে শুভেচ্ছা। মাননীয় অতিথিবৃন্দ, বাল্যবিবাহের অন্যতম কারণ সচেতনতা এবং শিশু নিরাপত্তা। শিশু নিরাপত্তার কথা যদি বলি তাহলে বলবো, আমাদের আদিবাসী এলাকায় আমরা মেয়েরা স্কুলে যাবার সময় যৌন হয়রানি বা ইভটিজিং এর শিকার হই। স্কুল থেকে স্কুল দূরে হওয়ার যাতায়াতের সময় জোর করে মেয়েদের অন্যত্রে নিয়ে যাওয়ার ঘটনা রয়েছে। এছাড়াও আমাদের এলাকায় মাদকের অবাধ গ্রহণের ফলে আমাদের নিরাপত্তা ঝুঁকির মধ্যে পড়ছে। বড়দের সাথে শিশুরা মাদক সেবন করছে। এর জন্য সবসময় আমরা নিরাপত্তাহীনতা ভুগি। আমাদের পরিবার মেয়েদের নিরাপত্তার কথা চিন্তা করে অল্প বয়সে বিয়ে দেওয়ার সিদ্ধান্ত নেয়। এর জন্য আমাদের এলাকায় বাল্যবিবাহের সংখ্যা অনেক বেশি। নৃগোষ্ঠী পরিবারের শিশু এনসিটিএফ গত 29 মার্চ গোবিন্দনগর কাউন্সিলর মার্কেট ক্ষুদ্র নৃগোষ্ঠী শিশুদের সাথে কথা বলেন। আশ্চর্য হবার মতো সত্ত্বেও আমরা যেখানে বসবাস করি সেখান থেকে 2 বা 3 গ্রামের মধ্যে কোনো হাই স্কুল নেই। এছাড়া আমাদের সবচেয়ে নিকটে থাকা সাঁওতাল সরকারি প্রাথমিক বিদ্যালয় আছে। সেখানে প্রাথমিক শিক্ষা গ্রহণের সুযোগ থাকলেও আমাদের সমাজে শিশুদের ভর্তি করাতে গেলে অধিকাংশ সময়ে তারা আমাদের ভর্তি নিতে চান না, তারা অন্য স্কুলে ভর্তি করাতে বলেন। একদিকে আমাদের থেকে হাই স্কুলগুলো অনেক দূরে এবং অন্যদিকে অধিকাংশ সময়ে সরকারি প্রাথমিক বিদ্যালয়ে আমাদের ভর্তি নিতে চায় না। এর ফলে আমাদের অভিভাবকরা বিশেষ করে মেয়েদের পড়াতে চান না। হাতে পায়ে একটু বড় হলেই আমাদের বসতে হয় বিয়ে পেয়েছে। মাননীয় অভিভাবক, আপনার নিকট আবেদন আমাদের জন্য কিছু করার ব্যবস্থা গ্রহণ করা। আমরা যারা পড়াশোনা করছি হাই স্কুলে তাদের যাতায়াতের জন্য বাইসাইকেল প্রদান করা যায় কিনা এবং আমাদের শিশুরা যেন নিকটে সরকারি প্রাথমিক বিদ্যালয়ে ভর্তির নিশ্চয়তা পায় সে বিষয়ে দৃষ্টি প্রদানের শোভনীয় অনুরোধ করছি। সভাপতি মহোদয় এবং আজকে যে ন্যাশনাল চিলড্রেন আয়োজন করেছেন এই বাল্য বিবাহ প্রতিরোধ, আসলে আমি এখানে বসে থেকে এই ধরনের একটা খবর পেয়েছি। আমি অলরেডি আমার অফিসারকে বলে দিয়েছি যাওয়ার জন্য। প্রতিনিয়ত আমাকে এই ধরনের ইয়ে করতে হয়। যদি আমি এই বছরের কথাই চিন্তা করি যে 2021 সালে 15 বছরের নিচে, আমি এ পর্যন্ত 15 বছরের নিচে 25 জনকে উদ্ধার করেছে এবং 25টি মামলা হয়েছে 15 বছরের নিচে। প্রতিনিয়ত আমাকে যে বিষয়গুলো দেখতে হচ্ছে সেটা হচ্ছে বাচ্চা হারায় যাচ্ছে, হারানোর পর দেখা যাচ্ছে যে বিভিন্ন কারণে স্কুল কলেজ বন্ধ থাকার কারণে এই ঘটনাগুলি ঘটছে।
এটা আসলে আমাদের যে আমার ঠাকুরগাঁও থানায় হচ্ছে 16টা ইউনিয়ন এবং পৌরসভা মিলে আমার মোট বিট হচ্ছে 20টা বিট। 20টা বিটে 20 জন সাব ইন্সপেক্টর, 20 জন অ্যাসিস্ট্যান্ট সাব ইন্সপেক্টর আছে। আমরা যদি ক্রমান্বয়ে যদি তাদের মোবাইল নাম্বার গুলো নেই, যেমন আমার নাম্বারে লাস্টে হচ্ছে 76 376 লাস্টে 01320137376, সেখান থেকে 401 পর্যন্ত আমার এই অফিসারদের নাম্বার। আমরা কিন্তু প্রতিনিয়ত এখানে অনেক কিছু চমকপ্রদ ঘটনা আছে। দেখা যাচ্ছে একটা মেয়ের বিয়ে হয়ে যাচ্ছে, মেয়ে 18+, কেউ ফোন দিচ্ছে 999-এ, কেউ ফোন দিচ্ছে 109-এ, কেউ ফোন দিচ্ছে 333-তে। দেখা গেল আমাকে আমার নাম্বারে 999, আমার ইন্সপেক্টর তদন্ত নাম্বারে 109, আমার ইন্সপেক্টর অপারেশনের নাম্বারে কিংবা ডিউটি অফিসারের নাম্বার হচ্ছে 333। বাল্য বিবাহ হচ্ছে। পরবর্তীতে রাত্রেবেলা তড়িঘড়ি করে অফিসার ফোর্স পাঠিয়ে দিয়ে দেখা যাচ্ছে যে না, 18+ মেয়ের বিয়ে হচ্ছে, তার এই সহপাঠীরা এই কাজটা করছে। বিভিন্ন এলাকায় আমি এবং প্রেস ক্লাবের সভাপতি মহোদয় আমরা কিন্তু এখানে আসার আগে ক্ষুদ্র নৃগোষ্ঠী নিয়ে আমরা এখানে বসেছিলাম, সেখানে কথা বলে আসলাম। এটা সমস্যা আছে, কারণ এখানে মাদকের ভয়াবহতা, যেমন ক্ষুদ্র নৃগোষ্ঠীতে একটা জিনিস আছে যে চোলাই মদটা উপকরণটা তৈরি করা হয়, তারা নিজেরা সেবন করে, কিন্তু সেবন করার পরবর্তীতে নিজেরা লাভবান হওয়ার জন্য বিক্রি করছে। এটা আমরা তাদেরকে বোঝানোর চেষ্টা করছি যে আপনারা যে বিক্রি করছেন, আপনার পাশে উঠতি বয়সী বাচ্চারা আছে, তারা কিন্তু ইপটিজিং এর শিকার হচ্ছে, শ্লীলতাহানির শিকার হচ্ছে, বিভিন্ন বিষয়গুলো। আমার প্রত্যেকটা অফিসার কিন্তু বিভিন্ন বিটে যাচ্ছে এবং আমার জানা মতে 50টা ক্ষুদ্র নৃগোষ্ঠী আমার ঠাকুরগাঁও সদর থানাধীনেই আছে। উপজেলা মিলে মানে 50টা গোষ্ঠী আছে। যেমন আমি কালকে ভুল্লিতে গিয়েছিলাম, ওখানে 50টি পরিবার আছে। আমি তাদের সাথে কথা বলে আসছি, ওখানে যেটা সমস্যাই মাদক। আমি যদি বিক্রি না করি কেউ কিনতে আসবে না, আমি বিক্রি করি বিদায় কিন্তু বাইরে থেকে কিনতে আসে। নিজেদেরকে সচেতন না হলে কিন্তু বিক্রয় বন্ধ করা সম্ভব না। আপনারা যদি ধরেন যে আমার জেলা প্রশাসক স্যার আছেন, আমাদের সম্মানিত টিওনো স্যার এবং আমাদের প্রেস ক্লাবের সভাপতি মহোদয় যান, যখনই খবর পাচ্ছি তখনই কিন্তু আমরা যাচ্ছি। মানে এটা একটু বেশি বেড়ে গেছে, দেখা গেল আমি খবর পাচ্ছি, সংশ্লিষ্ট জায়গায় পৌঁছাচ্ছি, কিন্তু সংশ্লিষ্ট জায়গায় সব অ্যারেঞ্জমেন্ট আছে কিন্তু লোক নাই, করার কিছু থাকে না। দেখা গেল পার্শ্ববর্তী জেলায় চলে গেছে কিংবা পার্শ্ববর্তী থানায় চলে গেছে, সেখানেও আমরা যাচ্ছি, সেখানেও নাই, মাঠে চলে গেছে। এই ধরনের ঘটনা আছে। এইটার সর্বোপরি যেটা হচ্ছে নিজেদেরকে সচেতন হতে হবে। নিজেরা সচেতন হলেই এই বাল্য বিবাহ রোধ করা সম্ভব। আমাদের শ্রদ্ধেয় সুবিচারণ স্যার যে কথা বলেছেন আপনি, যে আসলে বাল্য বিবাহের ক্ষতির দিকটা কি, স্যার দুটি জিনিস বলেছেন। দেখতে হলো তারা অপুষ্টিতে ভোগে এবং তাদের শারীরিক জটিলতা হয়ে থাকে, দুটো বিষয় উনি উল্লেখ করেছেন। তো এটা হলো প্রাথমিকভাবে কথা আর কি। কিন্তু বিয়ের পরে বাল্য বিবাহ হয়ে গেলে তখন কি হয়, আমরা অত্যন্ত মানে খুবই ঝামেলার মধ্যে থাকি। হলো যে আমাদের চিকিৎসা ব্যবস্থাপনা এখন যে রোগটা সবথেকে বেশি ছড়াচ্ছে সেটা হলো আমরা বলি নন কমিউনিকেবল ডিজিজ, মানে অসংক্রামক রোগ। এই অসংক্রামক রোগের মধ্যে আমাদের মহিলাদের সব থেকে প্যাথেটিক দুইটা রোগ হয়ে থাকে। হলো একটা হলো ভ্যাসিকো ভ্যাজাইনাল ফিস্টুলা, যেটা আমরা বলি প্রসবজনিত ফিস্টুলা। আরেকটি হলো যে সার্ভাইকাল ক্যান্সার, মানে জরার মুখে ক্যান্সার। এই দুটো রোগটা কিন্তু সচেতনতার কোনো বিকল্প নাই, চিকিৎসা আছে বাট এটি খুবই এক্সপেন্সিভ এবং খুবই কস্টলি। এই ক্ষেত্রে আমাদের আমি প্রথম যেটি বলেছি আর কি, ভ্যাসিকো ভ্যাজাইনাল ফিস্টুলা। এই ফিস্টুলা কেন হয়? ফিস্টুলা হয় হলো অপরিপক্ক বয়সে, অর্থাৎ বাল্য বিবাহ হয়ে গেলে তখন ওই মহিলারা আপনার অদক্ষ ধাত্রী অথবা কোন চিকিৎসকের সে শরণাপন্ন না হয়ে গ্রামের বাড়িতে আমরা যাদেরকে বলি আর কি, তাই তারা প্রসব কার্য সম্পাদন করে। তখন এই প্রসব কার্য সম্পাদন করার ফলে আপনার প্রসবের রাস্তা আর হলো মলদার তাদের এক হয়ে যায়। এই এক হয়ে যাওয়ার ফলে তখন হয় কি অনবরত তখন তার প্রসাব ঝরতে থাকে আর কি। এই প্রসাব ঝরার ফলে তখন তার শারীরিক অনেক জটিলতা চলে আসে এবং সবসময় তার শরীরে একটা দুর্গন্ধ ছড়ায় আর কি। ঠিক আছে, তখন তাদের দাম্পত্য জীবন আর মধুর থাকে না। আর একটা হলো এই সার্ভাইকাল ক্যান্সার, এই জরার মুখে ক্যান্সার কি, এটাও অন্যতম একটা কারণ আর কি, যে আপনার অধিক সন্তান জন্মগ্রহণ এবং ঘন ঘন সন্তান প্রসব করা। আমাদের যে মান্থলি ডিসচার্জ ফ্রম দি ইউটেরাস যেটা আমরা বলি আর কি, যেটা মাসিক হয় আর কি প্রতি মাসে, সেই মাসিকের ক্ষেত্রে
আপনার নিরাপদ স্যানিটারি ন্যাপকিন ব্যবহার না করা, এই সকল কারণগুলি হলো সার্ভাইকাল ক্যান্সারের অন্যতম একটা কারণ আর কি। তো এই ক্ষেত্রে আজকে এনসিটিএফ যে কাজটি করতেছে আর কি, যে বাল্যবিবাহ প্রতিরোধে তারা কাজ করে যাচ্ছে, আমাদের স্বাস্থ্য বিভাগের আমরা সব থেকে এখন দৌড় করার যে কাজটি করছিল কমিউনিটি ক্লিনিকের মাধ্যমে মানুষকে আমরা সচেতনতার কাজটি করে থাকি। এই ক্ষেত্রে আমাদের কমিউনিটি গ্রুপ আছে, কমিউনিটি সাপোর্ট গ্রুপ আছে আর কি। বিশেষ করে এই সকল এই গ্রুপের সাথে কিন্তু আমাদের জনপ্রতিনিধি রয়েছে, তারপরে সমাজের আমরা যাদেরকে এলিট পার্সন বলি, শিক্ষক, বীর মুক্তিযোদ্ধা, সাংবাদিক, এরা কিন্তু জড়িত রয়েছে আর কি। তাদেরকে নিয়ে আমাদের সমাবেশের আয়োজন আমরা করি এবং আগামীতে এই কাজগুলো আমরা বেশি বেশি করবো হবে এবং আমাদের অনেক কাজ করতে হবে, সেই আশাবাদ ব্যক্ত করে আমাদের সংক্ষিপ্ত কথা এখানে শেষ করছি। ধন্যবাদ। আসসালামু আলাইকুম। বাল্যবিবাহ বিষয়টা অনেকে আলোচনা করছে। তরুণ অভিভাবকদের সাথে কি অভিভাবক ছেলেদের সাথে কি সম্ভব এখন ভালো আছে বলতে পারেন? পিতার সাথে পুত্রের সম্পর্কটা কি অবস্থা? বাসায় কি ব্যবহার করে পিতার সাথে পুত্র? এই অবস্থাগুলি কিন্তু আমরা জানছি। তোমরা নতুন প্রজন্মের প্রথমে একটি প্রস্তাব নেওয়া উচিত ছিল। আজকে 31শে মার্চ, এই আগস্ট, এই মাসে জানেন তোমরা তরুণ প্রজন্ম আগামী দিনে দায়িত্ব পালন যে বঙ্গবন্ধুকে খুন করা হয়েছে, তার একটা প্রস্তাব এখানে নিয়ে আসা ছিল, প্রস্তাব, এবং এই বিষয়গুলিকে তোমাদের যে বঙ্গবন্ধু জাতির পিতা আমাদের অনেক তরুণ প্রজন্ম জানে না। এই বিষয়টা ক্লিয়ার হওয়া উচিত আমাদের মধ্যে। বাবা পুত্রের মধ্যে স্মার্টফোন নিয়ে দরজাটা লাগিয়ে দিয়ে সারাটা বান্ধবী যাদের সাথে কথাবার্তা হচ্ছে, পার্কে বেড়াতে যাচ্ছে। এই যে নতুন প্রজন্মের যে অবস্থা, মাদকের ছড়াছড়ি, ইয়াবার ছড়াছড়ি, আমরা শুধু রাষ্ট্র নয়, অভিভাবকরা সবচেয়ে বিপদের মধ্যে আমরা পড়ে আছি। এখান থেকে উত্তরণ কিভাবে? তোমার যখন দায়িত্ব যেটুকু কাজ করো না, কিন্তু স্মার্টফোন কি হচ্ছে, একটি মেয়ে, তার সাথে কোনো পরিচয় নেই, ফেসবুকে পরিচয় হয়ে চলে আসতেছে ঠাকুরগা থানায়। এরকম ঘটনা আছে। 3টা কথা বলি আমি। একটা কোরিয়ায় ছেলের বাড়িতে ঢুকে গেছে, টিএনও স্যারকে বললাম যে কি করা যায়। টিএনও স্যার চেয়ারম্যান সাহেব বললেন ওখানে আবার চপ্পর যে সমাধানটা করে দিবে তাকে আবার পয়সা দিতে হবে, টাকা দিতে হবে। এই যে ক্লাসটা যা দেখলাম ওখানে, এই ক্লাস করতে করতে চেয়ারম্যানের বাড়িতে আর বৈঠক হলো না, বৈঠকটা আসলো চেয়ারম্যান, কিন্তু শেষে আর হলো না। শেষে ডেমিয়ার মাধ্যমে, মাতাবদের মাধ্যমে বিষয়টাকে শুরু হলো কি, মেয়েটা কিন্তু আরেকবার বিয়ে হয়েছিল। সেখানে আলোচনা একটা সিদ্ধান্ত হলো, আগের ছেলেটিকে বিয়ে দিলেন, তালাক দেওয়া হলো। তালাক দিয়ে 3 মাসের আমাদের যেটা ধর্মের নিয়ম আছে, তারপরে সেটা বিয়ে দেওয়া হবে। করোনাকালীন সময়ে বাল্যবিবাহ প্রতিরোধে শিশু, তরুণ, অভিভাবক এবং দায়িত্বপ্রাপ্ত ব্যক্তিদের এগিয়ে আসতে হবে। শুধু শাস্তি নয়, করতে হবে সচেতন। সচেতনতা এবং সহযোগিতা থাকলে বর্তমান সময়ে বাল্যবিবাহগুলো অনেক ক্ষেত্রে প্রতিরোধ করা সম্ভব বলে মনে করি আমরা শিশুরা। বর্তমান সরকার বাল্যবিবাহ প্রতিরোধে নানামুখী পদক্ষেপ গ্রহণ করেছে, যা সত্যি প্রশংসার দাবিদার। আজকের কর্মশালায় আমরা যার কথা শুনবো বলে অধীর আগ্রহে রয়েছি,
যার দিক নির্দেশনা আগামীতে বাল্যবিবাহ প্রতিরোধে আমরা গুরুত্বপূর্ণ ভূমিকা রাখতে পারবো বলে মনে করি। আজকের আলোচনার বিষয়বস্তু এবং দীর্ঘক্ষণ আলোচনার প্রেক্ষিতে আমাদের প্রধান অতিথি জনাব মোহাম্মদ মাহবুবুর রহমান, জেলা প্রশাসক ঠাকুরগাঁও মহোদয়কে তার মূল্যবান বক্তব্য প্রদান করার জন্য সবিনয় অনুরোধ জানাচ্ছি। এবং বাকিরা সবাই মনে হয় ছাত্র, এরকম সবাইকে সালাম শুভেচ্ছা জানাচ্ছি। সরকারি মাসে আমি জাতির পিতা বঙ্গমাতা করি পরিবারের সদস্য যারা স্বাধীনতা পেয়েছিলেন সবার শ্রদ্ধা জ্ঞাপন করছি। আজকের এই ওয়ার্কশপটার আসলে উদ্দেশ্যটা এটা প্রথমে এই ব্যাপারটা ক্লিয়ার হওয়া দরকার। এই কনফারেন্স হলে আমরা যারা আছি তারা কি বাল্যবিবাহ নিয়ে আলোচনা করে আমরা কি জানি না বাল্যবিবাহ কি? এখানে কিন্তু প্রত্যেকে জানি যে বাল্যবিয়ে কি জিনিস এবং সেটার ক্ষতিকর দিক কি, প্রত্যেকেই জানি। এই যে মানুষগুলো জানি সেই মানুষগুলোই আলোচনা করছে, তাহলে লাভটা বোঝায় এটা আগে আমাদের বোঝার চেষ্টা করতে হবে। আমি চেয়েছিলাম যে এই আলোচনাটা এখানে নয়, কোন একটা জায়গায় কোন একটা পল্লী, যে পল্লীতে বাল্যবিবাহ প্রবণ এলাকা, সেখানে গিয়ে আলোচনাটা করব। তাহলে আমরা যারা জানি তারাই যদি আলোচনা করি তাহলে তো আসলে লাভ আমি খুব বেশি লাভ পেয়ে যাই। হ্যাঁ, লাভ আছে, সেটা কম। যেমন এখান থেকে আমরা কিছু জিনিস নতুন করে চিন্তাটা করব, চিন্তার জায়গাটা চেঞ্জ হবে। একটা হচ্ছে কোনটাকে আমি বাল্য বিয়ে বলবো। বয়সের ব্যাপারটা আমরা সবাই জানি 18, তাই না? ছেলেদের ক্ষেত্রে কত? 21। এইটা কিভাবে নির্ধারিত হবে তোমরা বলো দেখি, কিভাবে নির্ধারিত হবে এটা? মানে কি দেখে আমি বয়স? অনলাইনটা দেখলাম। এখন এফিডেভিট বলে একটা জিনিস আছে, তোমরা শুনেছো? এফিডেভিট মানে এখানে এফিডেভিট মূলে কারণ বয়স লেখা আছে যে কত বললাম? 18। এইটাকে আমরা আইনগত ভিত্তি হিসেবে কতটুকু নেব? তোমরা এটার সম্পর্কে কি জানো সেটা বলতে। কোর্ট ম্যারেজ বলে একটা শব্দ শোনা যায়, শুনেছো কখনো? এফিডেভিট শব্দটা শুনেছি। এফিডেভিট কি আসলে? এইটা জানার দরকার আছে। ওই ঘোষণাটা সত্য না মিথ্যা এইটা যাচাইয়ের দায়িত্ব ম্যাজিস্ট্রেটের। উনি শুধু বলবেন যে হ্যাঁ আমার সামনে উনি এই ঘোষণা। একজন বাবা তার 13 বছরের একজন মেয়েকে 18 বছর বয়স লিখে উনি বললেন যে আমি এই মর্মে ঘোষণা করছি বা এই মর্মে বিয়ে করছি যে আমার মেয়ে অমুক, এই ঘটনা তার জন্ম তারিখে সেই হিসেবে এই মুহূর্তে তার বয়স 18 বছর 3 মাস 15 দিন। এইটা একটা স্ট্যাম্পে হয় এবং পাশে একজন ম্যাজিস্ট্রেট স্বাক্ষর করে। তার মানে কি ওই মেয়ের বয়স 18 হয়ে গেল? এইটা আগে বুঝতে হবে। এই কোর্ট ম্যারেজের ব্যাপারটা, এইটা বুঝলে কোর্ট ম্যারেজের ব্যাপারটা ক্লিয়ার হওয়া যাবে। মানুষ এসেছো একটা জিনিস নিয়ে চিন্তা করছো, এটা খুব ভালো একটা জিনিস, আমি সাধুবাদ জানাচ্ছি তার জন্য। আর আমরা আমাদের থেকে প্রশাসন থেকে যতটুকু সহযোগিতা যেভাবে তোমরা প্রয়োজন মনে করো আমরা করবো। এমনি আমাদের এটা অফিসিয়াল দায়িত্ব। একজন মেয়েকে যদি স্কুলে যাওয়ার পথে, কলেজে যাওয়ার পথে কেউ বিরক্ত করে তাহলে বাংলাদেশের প্রচলিত আইনেই তার বিরুদ্ধে ব্যবস্থা নেওয়ার প্রয়োজন আছে এবং সেটা আমরা করেও থাকি। পাশাপাশি তোমরা যখন সহযোগিতা বা তথ্য দেওয়ার জন্য এগিয়ে এসছো তোমাদেরকে ধন্যবাদ জানাচ্ছি। তোমাদের কাছে সবার নাম্বার আছে কিনা? এলজিএসপি নামের একটা ফান্ড আছে, সেই এলজিএসপি ফান্ড থেকে আমি প্রচুর বাইসাইকেল দিয়েছি এবং তোমরা শুনলে খুশি হবা কিনা জানি না, অবাক হবা। আচ্ছা সেটা পরে বলছি। আমি আমার যে কাজগুলো ছিল সেটা হলো যে কয়েকটা কাজ আমি 1 কোটি টাকার উপরে আমি মানে প্রজেক্ট দিয়েছিলাম কন্যা শিশুদের জন্য, শুধুমাত্র কন্যা শিশুদের জন্য 1 কোটি টাকার উপরে ছিল। আরেকটা ছিল যে বিদ্যালয়ে
ওয়াশ ব্লক করে দেয়া, মেয়েদের জন্য টয়লেট, শুধুমাত্র মেয়েদের জন্য। আমি বলেছিলাম যে এই টয়লেট যেগুলো আমি বানিয়ে দেবো, কোনো পুরুষ মানুষ ঢুকতে পারবে না, কোনো স্টুডেন্ট ঢুকতে পারবে না, কোনো পুরুষ টিচার ঢুকতে পারবে না। মেয়েদের পাশাপাশি যারা স্কুলের ম্যাডাম আছেন তারা যেতে পারবে। এরকম অনেক টয়লেট করে দিয়েছি এবং আমি সে কদিন ছিলাম, কাজ চলছে। আর যেটা বলছিলাম যে দুঃসাহসিক একটা কাজ করে এসেছি এবং পরবর্তীতে এটা আমি প্রথম এবং এটা মানে স্কুলে মেয়েদের মধ্যে স্যানিটারি প্যাড দিয়েছি। এটা আমি ট্যাবুটা ভাঙতে চেয়েছি। তো প্রথম যেটা যে স্কুলে ছিল সেই স্কুলে আমি সবই অ্যারেঞ্জ করে দিয়েছি, কিন্তু আমি আসলে ভয় যাই নাই, কারণ সমাজ কিভাবে দেখবে এই ব্যাপারটাকে সেটা আমি তখনও ওইটার জন্য আমি প্রস্তুত ছিলাম না। আমি সিভিল সার্জন মহোদয়কে বলেছিলাম যে আপনি একজন লেডি ডক্টর দেন এইটা অনুষ্ঠানে, উনি যাক মেয়েদের মধ্যে কথা বলুন। কিন্তু পরে আর একটা স্কুলে খুব বড় প্রোগ্রাম ছিল, সেখানে আমরা সবাই গিয়েছিলাম এবং আমি এইটা ভাঙতে পেরেছি, আমি এই কাজটা করে এসেছি। আর এরপরে আমার এই উদ্যোগটা আমি এলজিএসপি প্রজেক্টের রিপোর্ট আকারে যখন পাঠাই, তখন এলজিএসপি থেকে লোকাল গভর্নমেন্ট ডিভিশনে তারা একটা প্রস্তাবনা পাঠায় যে মুজিব শতবর্ষ উপলক্ষে কি কি ধরনের কাজ লোকাল গভর্নমেন্ট নিতে পারে, এরকম একটা প্রস্তাব পাঠিয়েছিল। তার মধ্যে একটা ছিল স্কুলে মেয়েদের মধ্যে স্যানিটারি প্যাড দেওয়া। ওইটার কারণে আমার উদ্যোগটা, আমি যেহেতু ট্যাবুটা ভাঙার চেষ্টা করেছি, ভেঙেছিও, সেই ক্ষেত্রে এই কাজটা তারা লোকাল গভর্নমেন্ট তখন সার্কুলার তো বলা যাবে না, এটা নির্দেশনা হিসেবে দিয়ে সকল ডিসিদেরকে, সকল উপপরিচালক, স্থানীয় সরকারকে, সকল উপজেলা পরিষদের চেয়ারম্যানদেরকে তাদেরকে জানিয়ে দিয়েছে যে তারা যেন এই অনেকগুলো কাজ দিয়েছিল, তার মধ্যে একটা ছিল এটা, দেখো যে তোমাদের পক্ষে এই জায়গাটা কাজ করা একটু কঠিন, তারপর যদি পারো এই জায়গাটা দেখো। বন্ধন যদি দৃঢ় হয় তাহলে বাল্য বিয়েটা আস্তে আস্তে কমতেও পারে, আমার কাছে মনে হয়। আর আমাদের সঙ্গে যোগাযোগগুলো কেন রাখতে বললাম, যে কোনো বাল্য বিয়ের খবর তোমরা তো বন্ধ করতে পারবে না, আমাদেরকে জানাবা, আমরা বন্ধ করে দেবো। আর লিডারশিপ বঙ্গবন্ধু ছাড়া আর কারো কাছে ছিল না। বঙ্গবন্ধুকে জাতির পিতা কেন বলা হয়? একটা কারণ বলতে পারবে কেউ? বলো তো, জাতির পিতা কেন বলা হয়? একটা দিয়ে বলো কি যে এই অনেকগুলো বিষয় আছে এর মধ্যে, কেন একটা বলো যে কি হতে পারে? তিনি স্যার বাঙালি জাতির জন্য একটা সাহস ছিলেন এবং আমাদের সাহস জুগিয়েছিলেন, স্বপ্ন দেখিয়েছিলেন স্বাধীনতার। আচ্ছা, খুব ভালো। এখন যদি কেউ বলে যে এরকম সাহস তো আরো অনেকেই দেখিয়েছে, তারা কেন নয়? আসলে একটু আমি কেন বলছি যে ডিবেট হওয়ার মতো প্রচুর জায়গা তৈরি হয় আমাদের সামনে, অনেক প্রচুর প্রশ্ন আসে, স্বাভাবিক আসে। আচ্ছা, আমি এমনি বলছি না যে এটাই কারণ, একটা কারণ আমি মানে আমার কাছে মনে হয় অনেকগুলো কারণই আছে, তার মধ্যে একটা আপনি যেটা বললেন এটা একটা কারণ, অবশ্য বড় কারণ। 1971 সালে মুক্তিযুদ্ধ যখন শুরু হলো, বঙ্গবন্ধু তখন কোথায় ছিলেন? কোথায় ছিলেন বঙ্গবন্ধু? জানতে হবে। তোমাদের পৃষ্ঠপোষকতা বলো, সহযোগিতা বলো, যেটাই বলো না কেন, আমরা সেটা করবো। সবাইকে, অতিথি যারা এসছেন সবাইকে আমি ধন্যবাদ জানাচ্ছি, কৃতজ্ঞতা জানাচ্ছি। এবং সবশেষে আবারও আমি এই আগস্ট মাসের শেষ দিন, শোকের মাসের শেষ দিন, আমি জাতির পিতার প্রতি, বঙ্গমাতার প্রতি শ্রদ্ধা নিবেদন করে এবং রুহের মাগফিরাত কামনা করে আমি কথা শেষ করছি। আল্লাহ হাফেজ। 24 জুলাই 23 থেকে 29 আগস্ট শুরু হচ্ছে সপ্তাহব্যাপী অনলাইন এবং অফলাইনে বাল্যবিবাহ প্রতিরোধ ক্যাম্পেইন। ক্যাম্পেইনের উদ্দেশ্য সম্পন্ন কর্মশালার আগেই আমার বন্ধু বলেছেন, ভবিষ্যতে এনসিটিএফ শিশু অভিনয় বাস্তবায়ন এবং বাংলাদেশের শিশু বান্ধব দেশ গড়ার লক্ষ্যে কাজ করা হচ্ছে। বর্তমানে সরকার এবং আমাদের স্থানীয় প্রশাসন শিশু বান্ধব। আমাদের শিশু বান্ধব সরকার শিশুদের জন্য নানা কর্মসূচি গ্রহণ করেছে, যা আমরা দেখতে পাচ্ছি। দেশের বাড়িতে শিশুদের জন্য রয়েছে শিশু বাজেট। এটি আমাদের জন্য সবচেয়ে বড় প্রবাস। শিশুদের জন্য এত চিন্তা এবং কার্যক্রম শুধুমাত্র তাদের নির্বিঘ্নে বেড়ে ওঠার জন্য, শিশু জীবন সুন্দর করার জন্য, কিন্তু বাল্যবিবাহ এই এত সুন্দর পরিকল্পনাগুলোকে ব্যাহত করছে প্রতিনিয়ত। ন্যাশনাল চিলড্রেন টাস্ক ফোর্স এনসিটিএফ এর পক্ষ থেকে আমি মোহাম্মদ সিরাজুল পরবর্তী এনসিটিএফ ঠাকুরগাঁও জেলা সকলের সুস্বাস্থ্য কামনা করে আজকে এই কর্মশালার সমাপ্তি ঘোষণা করছি। ধন্যবাদ।